নমস্কার। অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে এলাম। আমি তুষার ভট্টাচার্য। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আমি বেশ কিছুদিন এই স্টেট স্পিক্সের বাইরে ছিলাম। আমার তখনও যে প্রচেষ্টা ছিল, আজ থেকে আমি আবার নতুন করে শুরু করছি। আমার প্রচেষ্টাটা সেটাই থাকবে, সরকার যদি কোনো ভুল কাজ করে তার বিরোধিতা করা, অবশ্যই বিরোধীরা যদি গঠনমূলক কাজ না করে যেটা বিরোধীদের করা উচিত তার বিরোধিতা করা, সরকারের ভালো কাজের সমর্থন করা, বিরোধীদের ভালো কাজকে সমর্থন জানানো। এছাড়াও গরম গরম যে ইস্যুগুলি চলে সেই সব নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা। যেমন আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এফসিআরএ। এই যে একটা চলছে না, এফসিআরএ বিল আনছে সরকার, সেই জন্য চারিদিকে একটা গেল রব, ভারত সরকার এফসিআরএ বিল নিয়ে আসছে। এফসিআরের মর্মটা কী এবং এফসিআরটা কী জিনিস এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেক বেশিরভাগ লোকই জানেন না। আমি চেষ্টা করব আমার সীমিত জ্ঞান দিয়ে, আমার যতটুকু উপলব্ধি আছে সেটা দিয়ে আপনাদের সামনে এই এফসিআরের ব্যাপারটাকে তুলে ধরবো। এবং এতে সবাই বলছে যে বিদেশি শক্তি হাত কেন, আর ভারত সরকার যদি এটা অ্যামেন্ড করে তাহলে বিদেশি শক্তিদের এত রাগের কারণটা কী। এখানে আমি বলবো যে ভারত সরকার যেটা করতে যাচ্ছে, বর্তমান ভারত সরকার, সেটাই প্রথমবার নয়। 2014 সালে মোদিজি যখন সরকারে আসেন, 2020 সালেও একটা অ্যামেন্ড হয়েছিল, কিন্তু তখন এত হইচই হয়নি। এবার ব্যাপকভাবে এফসিআরের একটা সংশোধন হবে বলে আশা করা যাচ্ছে। এবার এফসিআরটা কি? এফসিআর হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন বা রেগুলেটরি অ্যাক্ট। এফসিআর ফরেন মানে বিদেশি, কন্ট্রিবিউশন মানে বিদেশ থেকে যে পয়সাগুলি আমাদের দেশে ঢোকে, সেই পয়সাগুলির যে উৎস এবং তার যে ব্যবহার সেই নিয়ে আলোচনা আজকের। এবং সেটা কেন বিদেশিরা জ্বলে যাচ্ছে সেইটা নিয়ে। বিদেশিদের মধ্যে বিশেষ করে জ্বলছে চীন, আমেরিকা, জার্মান কম, ব্রিটেন, এরা জ্বলছে। কেন জ্বলছে সে বিষয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, এই এফসিআরএ বিলটি বা এফসিআরএ আমাদের দেশে এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটরি অ্যাক্ট সেটা চালু হয়েছিল 1976 সালে। 1976 সাল থেকে 1984 পর্যন্ত এমনি চলছিল, সেটা সার্বিকভাবে সেটা চলছিল। কিন্তু এই 1984-তে প্রথম এটার অ্যামেন্ড করা হয় বিলটির। কারণ তখন কিন্তু কংগ্রেস সরকার এবং রাজীব গান্ধী সরকার, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গেছেন। তারপরে সরকার গঠন করে রাজীব গান্ধী এসেই কিন্তু বুঝতে পেরেছিলেন যে কিছু একটা তো গড়বড় আছে। এই ফরেন কন্ট্রিবিউশন যে রেগুলেশন বা ফরেন থেকে যে পয়সাগুলি আসে, নিশ্চয়ই তার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো তিনি প্রথম এটার একটা অ্যামেন্ড শুরু করেন। কি খেয়ে পড়ে দরকার ছিল রাজীব গান্ধীর যে ফরেন টাকা আসছে সেটার হিসাবে? নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে কোনো একটা জায়গায় গণ্ডগোল হচ্ছে। তো 1984 সাল থেকে 2019 সাল পর্যন্ত ওই ছোটোখাটো অ্যামেন্ড করে চলেছে। 2020 সালে মোদী সরকার বুঝতে পারেন যে এই ফরেন যে মানিটা আসছে সেই মানিটার একটা হিসাব রাখা দরকার, কাদের কাছে যাচ্ছে। এই ফরেন মানিটা কার কাছে যায়, এই যে ফরেন মানি কার কাছে যায়। আমাদের দেশের অনেক এনজিও আছে। আমি লেটেস্ট একটা 2025-26-এর একটা হিসাব দেবো আপনাদের। মাথা খারাপ করা একটা হিসাব, আপনারা ভাবতে পারবেন না কি পরিমাণ টাকা এই ফরেন থেকে আমাদের দেশে ঢুকেছিল। 2025 সালের একটা ছোট্ট হিসাব আপনাদের আমি দেবো। তার আগে জানতে হবে এই টাকাগুলি আসে কাদের কাছে। এই টাকাগুলি আসে হচ্ছে এনজিওদের কাছে। এনজিও
নানা রকম এনজিও আছে, আপনারা হয়তো ভাবতেই পারবেন না। আমার কাছে যা হিসাব আছে 2025-26 এটা কিন্তু একটা সরকারের ছোট্ট হিসাব, 16,200টি এনজিও আছে ভারতবর্ষে, এটা কিন্তু সরকারি হিসাবে। এছাড়াও অগন্তি এনজিও আছে যারা কাজ করে যাচ্ছে। কি কি কাজ করে আর তার অ্যাকাউন্টেবিলিটি কী, কে নেয় সে তার দায়িত্ব? এই এফসিআরে যদি কন্ট্রোল না হয় তাহলে দেশের কি হতে পারে? এই এফসিআরে কন্ট্রোল না হলে দেশটা বরবাদ হয়ে যাবে। আর বরবাদির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই যে যন্তর মন্তরের এই ডিপ স্টেট বলে যে একটা আন্দোলন, মানে ডিপ স্টেট দ্বারা আয়োজিত একটা আন্দোলন, আসছি সেই কথায়। এবার এই 16,200টা এনজিও আমাদের ভারতবর্ষে 2025-26 হিসাবে আছে। তারা কত টাকা পেয়েছে জানেন? 2025-26 22,963 কোটি টাকা ফরেন মানি আমাদের দেশে এসছে। 22,963 কোটি টাকা 2025-26 অর্থবর্ষে। এই টাকাগুলি কী হলো, কোথায় গেল, কি কাজ হলো? আচ্ছা, গভর্নমেন্ট তো এটা জানতে চাইবে। বিদেশ থেকে টাকা আসছে, গভর্নমেন্ট জানতে চাইবে না যে এই টাকাগুলি কোথায় গেল, কিভাবে তার ইউটিলাইজ হলো, কোন কোন খাতে তুমি লাগালে? এনজিও বলেই তো তুমি যা খুশি তাই করতে পারো না। কিন্তু এটা ওই এনজিওর একটা সার্টিফিকেট নিয়ে নিয়েছে সরকারের কাছ থেকে, আর ওই প্রতি 5 বছর পর পর ওটা রিনিউয়াল করে ওই দেওয়ালে সেটে রেখে দেয়। এবং এইটা সেটে রেখে দিয়ে এই সার্টিফিকেটটার আড়ালে যা খুশি তাই এনজিওগুলি করে যাচ্ছে। ভারত বিদ্বেষী কাজ, বিদেশি অর্থে ধর্মান্তকরণ থেকে শুরু করে, আমি যাচ্ছি না এইসব ডিটেলসে, কিন্তু যে কাজগুলি হচ্ছে, এবার আপনারা কোশ্চেন করতে পারেন বিদেশি টাকা দিচ্ছে তাতে দেশের অর্থনীতি, দেশের কি সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে? কোথায় নষ্ট হচ্ছে জানেন? হয়তো আপনারা জানেন, তবুও আমি যেহেতু টপিকটা তুলেছি সেই টপিকের ক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে দিই। ধরুন ভারত সরকার আন্দামানই ধরি, আন্দামানে প্রচুর তেলের, মাটির নিচে তেল বা গ্যাসের সন্ধান পেল। তা ভারত সরকারের কাজটা কি? ভারত সরকার ওই জায়গাটায় তুলবে, তেল উত্তোলন করবে। কেননা দেশে তো কোটি কোটি ডলার দিয়ে আরব দুনিয়াগুলি থেকে তো তেল আনতে হয় ভারতকে। তো ভারত যখন দেখলো যে একটা বিশাল সম্ভার একটা আন্দামানে পাওয়া গেল, বা আমাদের গুজরাটে পাওয়া গেল সমুদ্র উপকূল এলাকায়, বা আমাদের দিউ বা দমনে পাওয়া গেল, তাহলে ভারত সরকার কি করবে? ভারত সরকার করবে যে ওটাকে উত্তোলন করে আমি দেশের যে আমার রিকোয়ারমেন্ট আছে, যেটা প্রয়োজন আছে, তার মিট আপ কতটা হতে পারে, তাহলে আমার বিদেশি ইয়ের উপরে নির্ভর করতে হবে না। তাহলে যখনই ভারত সরকার ওই জায়গাটায় ওই তেলটা খোঁড়ার জন্য, তেলটা তোলার জন্য প্রচেষ্টা শুরু করবে, তখনই ওই বিদেশের যারা এনজিও নিযুক্তি আছে না, তার আগে বাধা দেওয়া শুরু করবে। বলে এটা পরিবেশগতভাবে বাধা, এটা এই জল নষ্ট হয়ে যাবে, ওইখানে এটা হয়ে যাবে, এই পশু পাখির ক্ষতি হবে, এইভাবে বাধা সৃষ্টি করে ভারত সরকারকে পিছিয়ে দেবে। এবং এর সঙ্গে যোগ আছে ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি, তারাও এই পয়সা পোষ্য। আপনারা ভাবতে পারবেন না যে এফসিআরের রিফর্মসটা কতটা জরুরি। আজকে আমি নাম বলবো না, আমি আপনাদেরকে শুধু হিন্ট দিচ্ছি। কোনো এক ব্যক্তি যিনি এই যন্তর মন্তরের আন্দোলনেও ছিলেন, তার সম্পত্তি গভর্নমেন্ট ফ্রি দিয়েছিল, ফ্রি, ভাই তুমি এটা ফ্রি ইয়ে করো। কিন্তু যখন ও মিসইউজ করা শুরু করলো সম্পত্তিটার, বিদেশি পয়সায় ও মিসইউজ করা শুরু করলো, তখন গভর্নমেন্ট ওর উপরে ব্যান লাগিয়ে দিল। এবং ওই সম্পত্তিটার পরিমাণ মোটামুটি 25-30 কোটি টাকা, যা শোনা যায়, জানি না তারও বেশিও হতে পারে, আমার আইডিয়া নেই। গভর্নমেন্ট বলে ভাই এটা তুমি যা টাকা নিয়ে এসছো এই 5 বছরে, তার একটা হিসাব দাও, তুমি কত পেয়েছো, কত দিয়েছো, এটার দাও, হিসাব দাও। তুমি যদি হিসাব দিয়ে দাও, ঠিক আছে চলো, তুমি যেরকম করছিলে তোমার ইয়ে। এবার সে বেঁকে বসলো। আজকে এই যে লে লাদাখের থেকে যে এসে
মিস্টার ওয়াংচুক এখানে ধর্নায় বসছিলেন, উনি তো এখন হাঙ্গার স্ট্রাইকের গুরু হয়ে গেছেন, সব জায়গাতে হাঙ্গার স্ট্রাইক করেন, লেতেও করেছেন মিথ্যেভাবে, তার ইউনিভার্সিটি নাকি মিথ্যা সার্টিফিকেট দেয়, এসব তো শোনা কথা, গভর্নমেন্ট ডকুমেন্টেড না, কিন্তু ওর সার্টিফিকেট গভর্নমেন্টের না, এটা প্রমাণিত। এইসব লোক হচ্ছে বিদেশি পয়সায় পালিত হয়। তো এইবার ভারত সরকার যেটা করতে, আজকে আমাদের দেশে এফসিআরের বিল আনাতে আমেরিকার জ্বলছে কেন, চীনের জ্বলছে কেন, ব্রিটেনের জ্বলছে কেন? কারণ ওরা এই দেশে যে পরিমাণ টাকাটা, যে বললাম 22,963 কোটি টাকা 25-26 অর্থবর্ষে বিদেশ থেকে আমাদের, এটা 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 কত কত বড় টাকা সেটা তো বুঝতেই পারছেন। 22,900, এটা কিন্তু জাস্ট একটা সমীক্ষায় প্রকাশ, এটার কিন্তু গভর্নমেন্টের অ্যাকাউন্ট এখন কত আছে জানি না। এবার গভর্নমেন্ট যেটা করছে, গভর্নমেন্ট বলছে তোমাকে প্যান আধার সব দিয়ে সেন্ট্রালি একটা ব্যাংকে তোমাকে অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন ধরুন এসবিআই, কথার কথা বলছি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখায় বা দিল্লি শাখায় বা কলকাতা শাখায় একটা সেন্ট্রাল অ্যাকাউন্ট খুলতে হবে, একটা এনজিওর একটা সেন্ট্রাল অ্যাকাউন্ট থাকবে। সেন্ট্রাল অ্যাকাউন্টে থাকলে কী হবে, সেই ফরেন থেকে টাকাটা ওখানে আসবে, সেইটা ভারত সরকার ভেরিফাই করবে, সেই ভেরিফাই করার পরে যার প্রাপ্য তার কাছে যাবে। এইবার তাকে বলছে তুমি টাকা নাও, তুমি টাকাটা নিয়ে আসলে কি পারপাসে নিয়ে আসলে? ভাই আমি আমার জমি, আমার এই যে এই আবহাওয়ার উন্নতি করব, ওয়েদারের ভালো করব, জলের এই করব, তুমি সেই কাজে টাকাটা লাগিয়েছো কি না তার ইউটিলিটি সার্টিফিকেট দাও, তার সমস্ত যা যা ডকুমেন্ট রিকোয়ার্ড, কিছু ক্রাইটেরিয়া ফিক্স করে দিচ্ছে, সেটা দাও। তো 1976 সালে এফসিআর আজকে হয়নি। এবার এরা তো সেটা করে না, এরা কি করে 1976 সাল থেকে 2020 সাল পর্যন্ত এইভাবে চালিয়েছে, রিনিউয়াল করতো আর এটা মিসইউজ করতো, মিসইউজ অফ মানি। দেশের মধ্যে দুনিয়ার অরাজক পরিস্থিতি তৈরি করার মূলেই এই এফসিআরে, এই ফরেন পয়সা এনজিওগুলি। আমি সব এনজিও খারাপ বলছি না, আমি এখনও বলছি দ্ব্যর্থহীন ভাষায় প্রচুর এনজিও সত্যি সত্যি ভালো কাজ করে, প্রচুর এনজিও আছে। এই যে 16,200 2025-26 এর মধ্যে ম্যাক্সিমাম এনজিও আমি ধরে নিলাম কাজ করে, কিন্তু 5টা থেকে 10টা বা 25টা 50টা এনজিও তো এই ধরনের দেশবিরোধী কাজ করছে, ব্যাপকভাবে করছে। এই যে পয়সা আসছে, এই পয়সার ব্যাপক মিসইউজ হচ্ছে এই বিরোধিতা কাজে। তা আপনারা কি চাইবেন যে এই সরকার, এই বিজেপি সরকার এটাকে মেনে নিক? দেশ যেভাবে চলছে, এই কংগ্রেস আমল তো চালিয়ে আসছে। 20 সালে কিন্তু একটা অ্যামেন্ড হয়ে গেছে, 1984 সালেও রাজীব গান্ধী অ্যামেন্ড করেছিলেন, কিন্তু চাপে পড়ে সেই তারপরে তিনি কিন্তু কিচ্ছু করেননি, কিচ্ছু হাতই দেননি। বিদেশি চাপ, ইতালির চাপ, কারণ ওদের টাকাও আসে। আজকে ওই সোনিয়া গান্ধীর টোটাল হিস্ট্রি গোষ্ঠী নিয়ে আমি পরে আলোচনা করব, আপনারা নিজেরা বিচার করবেন যে দেশে থাকার জন্য কতটা কাবিল সে। তো এই সরকার তো এটা বলতে পারে না যে ভাড়মে যায় আমার দেশবাসী, আমার দেশের কোনো। এই জন্যই মোদিজিকে আমরা কেন পেয়েছি, মোদিজিকে এই কারণেই পেয়েছি, এটা হচ্ছে গড গিফটেড। সবাই বলছে মোদিজি ভালো না, মোদিজি এই করা উচিত, ককরোচ পার্টি হঠাৎ করে স্বঘোষিত একটা দল তৈরি হয়ে যন্তর মন্তরে, ভাবেন তো দেখি এটা সম্ভব? স্বঘোষিত একটা দল হঠাৎ করে যন্তর মন্তরে বসে গেল, আর সব থেকে করাপ্টেড পার্সন ওই ওয়াংচুক আছে ওখানে, তার নিজস্ব 30 কোটি টাকা আটকে আছে গভর্নমেন্টের কাছে, হিসাব দিতে পারছে না, সেটাকে ছাড়ানোর জন্য এসে ওখানে দাঁড়িয়ে গেল, সে হাঙ্গার স্ট্রাইকে বসে গেল। ভাবেন তো, একটু ভাবতে হবে। আমরা বাঙালিরা না ভাবতে ভুলে গেছি, আর ভাবি না বলেই আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে যা খুশি তাই করি। ধরুন এই যে আমি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, তা আমার মতো এরকম অগন্তি সোশ্যাল মিডিয়ার লোক আছে, তারা কাজ করে, তারা ফরেন থেকে ডলার পায়, এই ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে তারা ডলার পায়। এবার ডলারটা কি করে, আসে ব্যাংকে ভাঙিয়ে ইন্ডিয়ান কারেন্সিতে তারা নিয়ে নেয়, খরচা হয়, তার জন্য একটা ডলারের কনভার্সনের একটা চার্জ কাটা যায়। এবার যদি আমাকেই বলে যে ভাই তোমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট বা ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট বা ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে এই বছরে তোমার 1,000
ইউএস ডলার জমা পড়েছে, এর হিসাবটা তুমি দাও। তুমি এই ডলারটা কেন পেলে, আর এই ডলারটা পাওয়ার পরে তুমি কি কি করলে, কেন পেলে, কি কি করলে, দুটো অ্যাঙ্গেল আছে। কেন পেলে, পেলাম কেন, আমি এখানে পরিশ্রম করি, ইউটিউব আমাকে পয়সা দেয়, হয়ে গেল, কারেক্ট। গভর্নমেন্টকে আমি তখন বলবো যে এই টাকাটা আমি এই কারণের জন্য পেয়েছি, তুমি আমার অ্যাকাউন্ট দেখে নিতে পারো। এবার খরচের হিসাবে যদি আমি সেই টাকাটা আমি বোম কেনা, গুলি কেনা, এইসব কেনা, বন্দুক কেনা, রিভলভার কেনা, অমুক মাদ্রাসায় টাকা দিয়ে তাদেরকে সাহায্য করা, তাহলে গভর্নমেন্ট আমাকে কি করবে, কি করবে আমাকে? এই টাকাটা যে আমি আসলো, আমার যে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি টাকাটা পেলাম, এরকম বহু কন্টেন্ট ক্রিয়েটার আছেন, এই বাইরের পয়সায়, বিদেশি পয়সায় পোষ্য। আজকে আমরা সবাই বলি না গদি মিডিয়া, অমুক মিডিয়া, তমুক মিডিয়া, এর থেকেও ভয়ঙ্কর হচ্ছে কিছু পোষ্য আছে যারা ভিতরে ভিতরে খোকলা করে দিচ্ছে দেশটাকে। এক তো একেবারে ফেক নিউজ চালিয়ে যাচ্ছে, তাই এবার তার মধ্যে বাংলাদেশের কিছু আছে তাদেরকে প্লান্টেড করা হয়, যেমন এই যে অভিজিৎ দীপকে, তাকে প্লান্টেড করে আমেরিকা থেকে এখানে পাঠানো হলো। ও ওখানে থাকতে একটা 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 দেশের প্রধান বিচারপতি তার সতীর্থদেরকে ককরোচ বলে, যে কোনো কাজ নেই, ককরোচের মতো ঘুরে বেড়ায় বা এই ধরনের একটা এই জাতীয় একটা কথা বলেছিল। সেটা তো সাধারণ জনগণকে বলেননি। তার জন্য ও ওখান থেকে এটা বুঝতে হবে, এইটা হচ্ছে ডিপ স্টেটের ব্যাপার। ডিপ স্টেটের ব্যাপারটা আমি পরে আপনাদেরকে নেক্সট এপিসোডে, ডিপ স্টেট কী, হোয়াট ইজ ডিপ স্টেট অ্যান্ড হাউ ইট ওয়ার্ক, আমি এটা আপনাদেরকে বলবো। আজকে এই ফরেন ইয়েটা নিয়ে আসছে, এটাতে জ্বলে যাচ্ছে, কারণ এবার তো অ্যাকাউন্ট তোমাকে দেখাতে হবে ভাই, ওই কাগজ দেখাতে হবে। কাগজ আমি দেখাবো না এটা বললে তো চলবে না। এবার ওদের ফাটছে যে এই বিদেশে এই যে প্লান্টেড এই যে করছে, আজকে বাংলাদেশকে আমেরিকা বসে নিয়ে নিল, নেপাল বসে, শ্রীলঙ্কা বসে। এই যে উপমহাদেশে অশান্তি সৃষ্টি করা, নিজের দাবদাবা অবস্থা রাখা, বজায় রাখা, ইন্ডিয়া এবং চায়নাকে চাপ সৃষ্টি করা, এটা তো আমেরিকার আজকের খেলা না। এটা এই বিজেপি সরকার ঠেকাতে পারছে না। এটা কংগ্রেস সরকার থাকলে এটা কিন্তু এত কিছু হতোই না। আজকে বড় বড় কথা বলছে যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়াতে বিজেপির হার, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়াতে বিজেপি মাথা নিচু করে দিল, মাথা ঝুঁকিয়ে দিল। মাথায় রাখবেন, এটা হয়তো আমার মনে হয়, এটা আমি শিওর না, আমি পলিটিশিয়ান না, আমি ক্রিটিক্স, আমার মনে হয়, এটা আমার বক্তব্য, আমার নিজস্ব বক্তব্য, আমার মনে হয় যে সিংহ যখন ঝাঁপায় না, তখন দেখবে একটু পিছিয়ে এসে জাম্পটা করে। এবার বলটা কিন্তু ওই সিজেপির কোর্টে, ওরা 1 মাস পরে দেখা করতে বলেছে না, এই 1 মাসে 117 জন পাকিস্তানির খোঁজ পাওয়া গেছে। এদেরকে পুলিশ ধরে কি করে দেখেন। আজকে আমরা বলছি না যে বিজেপি সরকার এত এই 10,000 15,000 ছেলেমেয়ের সামনে, তা নয়। বিজেপি সরকার চায়নি দেশে অশান্তি সৃষ্টি হোক। এই যে ধর্মেন্দ্র প্রধানজি যে ইস্তফা দিলেন, বিজেপি কর্মীরা এতে উচ্ছ্বসিত, তারা গর্বিত, তাদের মধ্যে কোনো কারণ বিজেপি ইস্তফা দিয়ে তো সিজেপির লোক ওখানে বসবে না। আর দেশের স্বার্থে যদি তিনি ইস্তফা দেন এবং মোদিজির একটা ফেসবুক ইনস্টাগ্রাম লাইভ রাত্রি 12টার পৃথিবীর সর্ববৃহৎ হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে। পৃথিবীর সবথেকে যে বেশি ছিল সে 30 মিলিয়ন ছিল, তো ওই কয়েক ঘন্টার মধ্যে 33.25 না 26 মিলিয়ন ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার হয়ে গেছে। ভাবতে পারেন কিভাবে ছাত্র যুবদের মনের মধ্যে মোদিজি আছে। শুধু ইন্ডিয়াতে না, সারা বিশ্বে এদের সহ্য হচ্ছে না।
এদের ফাটছে যে আমরা তো এবার এই সামনের ইলেকশনে 29-এ তো আমরা হেরে গেলে, মানে কংগ্রেসের হেরে গেলে তো আর আমাদের কারণে। আপনাকে একটা ছোট্ট তথ্য দিই, 3টা ইলেকশন 14, 19, 24, 14, 19, 24, এই 3টা ইলেকশনে কংগ্রেস এক জায়গায় যদি করেন তার ফল, মানে কতগুলি সিট পেয়েছিল, তার থেকে বেশি সিট এই 2024-এ মোদিজি এত খারাপ করার পরেও বেশি। মানে 3টে ইলেকশানে যা সম্মিলিত যে ফল কংগ্রেসের সিট, সেটা 2024-এ যে মোদিজি খারাপ রেজাল্ট করেছে বিজেপির দল, তার থেকেও বেশি বিজেপির সিট। তাহলে বুঝুন এই দলটার আছেটা কি, মা বেটা বেটি জামাই এতখানি ইয়েতে ডুবে আছে বাটরা। এরা কেমন করে বলে যে ভারতবর্ষকে ভালো করে তুলবো, ভারতবর্ষ ভালো জায়গায় যাবে, ভারতবর্ষকে আমরা এই করি ওই করি, ভালোই বাসে না। এরা ভারতবর্ষর প্রতি কোনো চিন্তাই নাই। এইটুকু শুধু মাথায় রাখেন, FCRA বিল ভারতবর্ষের ভালো শান্তির জন্য একটা ভালো প্রচেষ্টা। এই বিল পার্লামেন্টে পাস হয়ে যাবে, কারণ এখন যা পরিস্থিতি আছে বিজেপির, বিল পাস করা মোটেও অসুবিধা হবে না। 5 জন মনে হয় কম আছে, তো আমার মনে হয় এই অধিবেশন যখন শুরু হবে ও 5 জনও বিজেপি ম্যানেজ করে নেবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু FCRA এই বিলটা যখন পাস হয়ে যাবে না, সবার ফেটে যাবে। মানে বিশেষ করে সমাজবাদী পার্টি, TMC পার্টি, কংগ্রেস পার্টি, এদের ফেটে যাবে। আর কেন ফেটে যাবে সেটা আমি আপনাদেরকে আগেই একটু ইলাবোরেট করে দিলাম, যে ফরেন কান্ট্রির পয়সা এরা কিভাবে এখানে এনে দেশ বিরোধী কাজে লাগাবে, সেটারই অ্যামেন্ড করে এখন তোমাকে হিসাব দিতে হবে। ওই দেওয়ালের লাইসেন্স রিনিউ করে আনলাম, লাইসেন্সটা আমি দেওয়ালে চেপকে দিলাম, দিয়ে বললাম এই তো ভাই আমার আছে, আমি যা খুশি তাই করতে পারি, এই যে আছে। এটা ওই 76 সাল থেকে 2019 সাল, মানে 2019 সাল পর্যন্তই, 20 সালে অ্যামেন্ড করেছে কিছু, কিন্তু তাতেও হয়নি। এবার মেজর অ্যামেন্ড হতে চলেছে এইটা। এবার প্যান, আধার, সমস্ত কিছু তোমাকে ভারতীয় হিসাবে তোমাকে দিতে হবে, তোমার NGO যে আছে তার সমস্ত ডকুমেন্ট দিতে হবে, কবে করেছো, কী করেছো না করেছো, মানে একদম বিস্তারিতভাবে তোমাকে তোমার সম্বন্ধে জানাতে হবে। KYC, NGO KYC, তো NGO KYC তোমাকে ডিটেলসে দিতে হবে, প্যান আধার শুধু না, বাকি সব, কবে NGO রেজিস্ট্রেশন হয়েছে, কীভাবে রেজিস্ট্রেশন হয়েছে, কী পারপাসে রেজিস্ট্রেশন হয়েছে, দুনিয়ার কোথায় কোথায় অ্যাড্রেস, তার কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কটা ব্যাঙ্ক আছে না আছে, করে সেন্ট্রালি একটা ব্যাঙ্ক তৈরি হচ্ছে, সেই ব্যাঙ্কে তোমাকে মানে একদম মেইন অ্যাকাউন্টটা খুলতে হবে। সেখান থেকে তোমার যতগুলি ব্রাঞ্চ থাক, তোমার সারা ভারতবর্ষে 50টা ব্রাঞ্চ থাকতে পারে একটা NGO, তুমি সেই টাকাটা সেই ব্রাঞ্চ থেকেই ট্রান্সফার। এই নয় যে তুমি ওই ওখানে পাঠালাম 50,000, এখানে পাঠালাম 5 লাখ, তার কোনো হিসাব নেই, এটা চলবে, এটা আর করতে পারবে না। এটা প্রাথমিকভাবে এই জিনিসগুলি শুরু করতে যাচ্ছে এবং এটাতেই অবস্থা খারাপ। তো সবাইকে বলবো, FCRA বিলটি মোদী সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া এই ইয়েতে মেনে নিতে হবে যে সরকার দেশের ভালোর জন্য তার নিজের একজন মন্ত্রীকে নিজেই বলুক, সরকার বলুক বা নিজে থেকে সরে যাক, তাকে সরিয়ে দিয়ে দেশের জন্য চিন্তা করেছে, অন্য কিছু না। এখানে অনেকে আমাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন, আমাকে 2-1 ফোনও করেছিলেন যে তো মোদিজি নিজেকে বাঁচানোর জন্য সরিয়ে নিলেন না, বলে নিজেকে বাঁচানোর জন্য ধর্মেন্দ্রজিকে ইয়ে করলেন না, তা নয়, এটা ভুল, এটা দেশের স্বার্থে করেছে। আর কেন দেশের স্বার্থে করেছেন সেটা আমি আপনাদেরকে বোঝালাম। তো ফরেন দেখুন, এই FCRA আমাদের দেশে যেমন আছে না, বিভিন্ন দেশে আছে, সব আমেরিকাতেও আছে,
চীনেও আছে, কারণ থাকতেই হবে, ফরেন থেকে টাকা যাবে, সেই টাকার কোনো অ্যাকাউন্ট হবে না, অ্যাকাউন্ট চেক হবে না বা অ্যাকাউন্ট ভেরিফিকেশান হবে না, এটা তো হতে পারে না। কিন্তু তাদের দেশে তারা অ্যামেন্ড করতেই পারে। ওই ট্রাম্প হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে 4 বার প্লেন চেঞ্জ করতে পারে। আরে ভাই কর না, তুই কে না করেছে তোকে করতে? আমার দেশে আমি কি করবো সেটা আমার ব্যাপার, সেখানে তুই কে? তো ট্রাম্প এটা চাইছিল না। আজকে যেমন ওষুধের ক্ষেত্রে তুই লাগা না, হুমকি দিচ্ছিস যে রাশিয়া থেকে তেল কিনলে 100% ট্যারিফ লাগানো হবে। আরে 5 টাকার ওষুধ তোদের ওখানে 500 টাকায় কিনতে হচ্ছে, ভারত তো সব বন্ধ করে দিচ্ছে। এখনও তো চুক্তি হয়নি, এখনও তো ট্রেড চুক্তিটা হয়নি ভারতের সঙ্গে, কৃষি নিয়ে কোনো কথাই হয়নি, কি করবি? তো সহজ না। ভারতবর্ষ এখন আর সেই ভারতবর্ষ নেই, নতুন ভারতবর্ষ। তো এই নতুন ভারতে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে আমাদের। সিজেপির কোর্টে বল এখন এরা আর কি করবে। অনেকেই বলছে ওরা মাঝে মাঝে উৎপাত করবে, তা আমি বললাম যে এটা সিংহের গুহার মুখে বসে থাকে, সিংহ বেরোচ্ছে না, তাই যখন বেরোবে তখন আর কেউ গুহার সামনে থাকবে না। যাই হোক, এই ছিল আমার আজকের প্রতিবেদন। যদি আপনাদের প্রতিবেদনটা ভালো লাগে, আমি এ ধরনের প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সাথে সাথে সরকার বিরোধী সবারই প্রশংসা এবং বিরোধিতা দুটোই থাকবে, ভালো কাজের প্রশংসা, খারাপ কাজের বিরোধিতা থাকবে। রাজ্যের এবং দেশের দুটো নিয়েই আলোচনা করব। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি অতি ক্ষুদ্র একজন ইউটিউবার, আপনাদের কাছে এইটাই প্রার্থনা করি, যদি একটু বাড়তে পারি আপনাদের সাহায্যে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।